হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে ইনকাম ফ্রম এগ্রিকালচার কৃষি হতে আয় এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো এগ্রিকালচার ইনকাম বা কৃষি হতে আয় নির্ণয় করার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট আমরা শিখব হচ্ছে কৃষি খাতে আয় নির্ণয় করা শিখব। 2 নম্বর ফরম্যাটে আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করা শিখব এবং 3 নম্বর ফরম্যাটে আমরা কর দায় নির্ণয় করা শিখব। তো এই চ্যাপ্টার থেকে 2018 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে এই কৃষি হতে আয় এই চ্যাপ্টার থেকে 2018 সালে পার্ট বিতে একটা প্রশ্ন আসছে, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 2020 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 21 পার্ট বিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট বিতে একটা, 23 সালে পার্ট বিতে একটা, 24 সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দিবে 2025 সালে। 2025 সালে এখান থেকে পার্ট সি অথবা পার্ট বিতে একটা প্রশ্ন আসবেই। সবাইকে আমার কথা বুঝতে পারছি? তার মানে এই চ্যাপ্টারটা হচ্ছে পার্ট বি অথবা পার্ট সি কে টার্গেট করে 10 মার্ক অথবা 4 মার্ক। তো আসেন তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে আমরা আগে বেসিক আলোচনা করব, এরপর আমরা কিছু অঙ্ক করব। তো আমরা সর্বপ্রথম শিখব হচ্ছে কৃষি খাতে আয় নির্ণয় করা কীভাবে শিখব সেটা। তো কৃষি খাতে আয় জিনিসটা কি? প্রথমে লেখা আছে কৃষিকার্যে ব্যবহৃত ভূমি হতে যে আয় পাওয়া যায় তাকে বলা হয় কৃষিখাত। তো ভাড়া হতে আয় নির্ণয় করার ক্ষেত্রে যে স্টাইল আমরা করছিলাম, প্রথমে করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ। তোমাদের জন্য কত কত একটু বলো তো দেখি। আয় বর্ষ 25, আয় আয় বর্ষ বর্ষ 24-25, কর বর্ষ 25-26। 24। এই দুইটা বছর কিন্তু আয় বর্ষ কর বর্ষ তোমাদের পরীক্ষার জন্য ফিক্সড। এরপর আমরা লিখবো হচ্ছে কৃষি হতে আয়। এবারে ছকের মধ্যে লিখবো আয়ের খাত বিবরণ এবং টাকা টাকা। তো লাস্ট ক্লাসে আমরা ভাড়া হতে আয় নির্ণয় করা শিখছিলাম, সেখানে ধারা ছিল কত থেকে কত বলো তো দেখি। 35 থেকে 39। 35 থেকে 39। আজকে আমরা কৃষি খাতে আয় করব, যেটা ধারা হচ্ছে 40 থেকে 44। তাহলে কৃষি খাতে ধারাটা কত? 40 থেকে 44। 44। তো কৃষি খাতে আয় নির্ণয় করার জন্য শুরুতে আমাদের আয় নিব, আয় থেকে আমরা ব্যয় বাদ দিব। এন্ড আয়গুলির মধ্যে সর্বপ্রথম যে আয়টা সেটা হচ্ছে ফসল বিক্রয়। তো ফসল কি কি? যেমন ধান, পাট, গম, ভুট্টা, ইখু, আখ এবং অন্যান্য শস্য, এগুলা যদি বিক্রি করি তাহলে বিক্রয় থেকে আয়। এই সবগুলো আইটেম আমরা দিব হচ্ছে ফসল বিক্রয়ের মধ্যে। তাহলে ফসল বিক্রয়ের মধ্যে কী কী আসবে? ধান, পাট, গম, ভুট্টা, ইখু, আখ এবং অন্যান্য শস্য, এই সব কিছু আসবে কার মধ্যে বলো দেখি? ফসল ফসল বিক্রয়ের মধ্যে। বিক্রয়। এরপরে 2 নাম্বার আয় হচ্ছে চা বাগান। চা বাগানে আয় যদি থাকে তাহলে চা বাগানে আয়কে আমাদের দুইটা পার্টে ভাগ করতে হবে। চা বাগানে আয় 60% দিতে হবে কৃষিখাতে আয়, আর বাকি 40% থাকে সেটা দিতে হবে ব্যবসা খাতে আয়। তাহলে চা বাগানের ক্ষেত্রে রুলসটা কি? কত পার্সেন্ট কৃষি খাতে দিব আমরা? 60%। আর ব্যবসা খাতে কত? 40%। রাবার বাগানের 40%। ক্ষেত্রে সেম, কৃষি খাতে 60, ব্যবসা খাতে 40%। তাহলে মনে রাখতে হবে এই দুইটা আয় যদি থাকে তাহলে কৃষি খাতে আয় ক্ষেত্রে আমরা 60% দিব, আর বাদ বাকি যেটা আমরা ব্যবসা খাত করব তখন আমরা বাদ বাকি 40% দিব। চিনি শিল্পে আয় ক্ষেত্রে ইখুর বাজার মূল্য থাকবে, তামাক শিল্প আয়ের মধ্যে তামাক পাতার বাজার মূল্য থাকবে, অর্থাৎ চিনি এবং তামাক পাতার মধ্যে ওই পণ্যের বাজার মূল্য দিতে হবে। পোলট্রি ও ডেইরি ফার্মের আয় দিব এবং কৃষি জমি ইজারা হতে আয়। তাহলে টোটালি আমাদের কৃষি হাত হতে টোটাল 7টা খাত থেকে আয় হয়। এগুলো হচ্ছে আমাদের আয়। আয় থেকে বাদ দিতে হবে অনুমোদনযোগ্য খরচ। তো অনুমোদনযোগ্য খরচের ক্ষেত্রে আমরা ভাড়া হতে আয়ের মধ্যে বলছিলাম যে অন্য কোনো খরচ আসুক বা না করে একটা খরচ যায় ফিক্সড, সেটা কি বলো তো দেখি। মেরামত ও রক্ষণাবেক্ষণ। আবার শিখ দিলে কত পার্সেন্ট? 25%। বাকিগুলো আর বাণিজ্যিক দিলে 25%। 30%। 30%। ঠিক একই রকমভাবে কৃষিখাতে আয় নির্ণয় করার জন্য অনুমোদনযোগ্য খরচের মধ্যে অন্য কোনো খরচ আসুক বা না আসুক উৎপাদন খরচটা আসবেই। উৎপাদন খরচ ছাড়া অনুমোদনযোগ্য খরচ আসবে না। অ্যান্ড উৎপাদন খরচের মধ্যে কী কী খরচ আসে?
উৎপাদন খরচের খরচগুলি হচ্ছে যেমন বীজ ও সার, চাষাবাদ খরচ, পরিবহন খরচ, সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, কৃষি যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, শ্রমিকের মজুরি, ফসল কাটা ও মারাই, সেচ পাম্পের ভাড়া। এই কয়েকটা আইটেম হচ্ছে উৎপাদন খরচের আইটেম। এই কয়েকটা আইটেম কোন খরচ বলো দেখি? উৎপাদন খরচ, উৎপাদন খরচ। তাহলে কি কি? বীজ ও সার বা বীজ ও সার খরচ, চাষাবাদ খরচ, পরিবহন খরচ, সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, কৃষি যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, শ্রমিকের মজুরি, ফসল কাটা ও মারাই এবং সেচ পাম্পের ভাড়া। এই কয়েকটা আইটেম কোন খরচ অন্তর্ভুক্ত বলো দেখি? উৎপাদন খরচ, উৎপাদন খরচ। তার মানে এই কয়েকটা খরচ যদি থাকে তাহলে সবগুলো মিলাই কি হবে? উৎপাদন খরচ হবে। এখন এই উৎপাদন খরচ সম্পর্কে দুইটা কথা আছে। কথা দুইটা কি লেখা আছে মনে রাখতে হবে। কৃষি করদাতা যদি কৃষি আয়ের জন্য কোনো হিসাবে বই সংরক্ষণ না করেন, তবে উপরের আইটেমগুলি অর্থাৎ এই যে উৎপাদন খরচের মধ্যে যে আইটেমগুলি পড়লাম, এই আইটেমগুলির পরিবর্তে এই যে ফসল যে বিক্রয় অর্থাৎ ধান, পাট, গম, ভুট্টা, আখ এগুলা যুগ ফল যা হবে এটা ফসল বিক্রয়। এই ফসল বিক্রয় আমরা কত পার্সেন্ট নিব? 60%, 60%। এই ফসল বিক্রয় 60% কখন নিব? করদাতা যদি যথাযথভাবে হিসাবে বই সংরক্ষণ কি না করেন। তাহলে সেক্ষেত্রে এই উৎপাদন খরচগুলো এই আইটেমের পরিবর্তে আমরা ফসল বিক্রয় যা বের করব তার কত পার্সেন্ট নিব? 60%, 60%। আর যদি করদাতা সঠিক হিসাবে বই সংরক্ষণ করেন তাহলে এই 60% বাদ উৎপাদন খরচ যা যা পড়ছে এই সবগুলো মিলে হবে কি খরচ? উৎপাদন খরচ। উৎপাদন মনে খরচ। থাকবে? জি স্যার, তাহলে করদাতা যদি সঠিক হিসাবে বই না রাখে তাহলে সেক্ষেত্রে এই আইটেমগুলি প্রশ্নে থাকলে এই আইটেমগুলি কি করব? কেটে দিব। কারণ ওই আইটেমের পরিবর্তে ফসল বিক্রয় কয় পার্সেন্ট নিব? 60%। 60%। আর যদি সংরক্ষণ করেন তাহলে এই আইটেমগুলো উৎপাদন খরচ নামে আসবে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে অনুমোদন খরচের মধ্যে একটা ফিক্সড একটা খরচ হলো উৎপাদন খরচ। এরপরে অনুমোদন খরচগুলো আরও আছে ভূমি রাজস্ব, ইউনিয়ন পরিষদের কর, ভূমির খাজনা প্রদান, স্থানীয় কর, বিমা স্যালামি বা শস্য বিমা প্রিমিয়াম, ঋণের সুদ, বন্ধকি ঋণের সুদ বা ঋণকৃত মূলধনের সুদ, সেচ যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ। দেখেন একটা আছে কৃষি যন্ত্রপাতি। কৃষি যন্ত্রপাতি মানে যে কাঁচি টাচি যেগুলো আছে এগুলা হচ্ছে উৎপাদন খরচের মধ্যে। আর সেচ যন্ত্র মানে মেশিন, ওই যে আমরা যেটাকে বলি ডিপ টিউবওয়েল বা সেলো মেশিন যেটাকে বলি, ওই মেশিনে যদি রক্ষণাবেক্ষণ হয় তাহলে সেটা অনুমোদনযোগ্য খরচ। আর কৃষি যন্ত্রপাতি যদি হয় তাহলে সেটা কি খরচ বলো দেখি? উৎপাদন উৎপাদন খরচ। খরচ। মনে জানি থাকে অনুমোদনযোগ্য অবচয় বা ধার্যকৃত অবচয় বা অবচয়কৃত ধার্য। আর 8 নম্বর আইটেমটা খুব ইম্পর্টেন্ট, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত কি ক্ষতি। এখন কিছু কিছু সময় স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। এখন কখন লাভ বুঝবো কখন ক্ষতি বুঝবো? মনে রাখতে হবে অবচিত মূল্য এবং বিক্রয় মূল্য দুইটার মধ্যে বিক্রয় মূল্য যদি বড় হয় তাহলে লাভ, আর বিক্রয় মূল্য যদি ছোট হয় তাহলে ক্ষতি। মনে থাকবে? জি স্যার, তাহলে অবচিত মূল্য আর কি মূল্য বলো দেখি? বিক্রয় মূল্য। দুইটার মধ্যে যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে লাভ, আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি ক্ষতি। এখন বলতে পারেন স্যার ক্ষতি হলে তো সেটা অনুমোদন খরচের মধ্যে দিলেন, যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে কি লাভ হলে এই যে আমরা আয় দিছি না, আয়ের এখানে 7 নম্বর আইটেমের পরে কি হবে 8 নম্বর দিয়ে লিখবো 8 নাম্বার। কৃষি যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত কি লাভ। ক্লিয়ার? জি স্যার। স্যার, তাহলে এই সবগুলো খরচ যোগ করব, এই মোট আয় থেকে এই অনুমোদন খরচ যদি বাদ দেয় তাহলে এটা হবে কৃষি খাতে মোট আয়। এই কৃষি খাতে মোট আয় থেকে একটা অকর ধার্য সীমা আছে 2 লাখ টাকা। অকর ধার্য সীমা কত টাকা বলো দেখি? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আসবে না। এই 2 লক্ষ টাকা আসবে শুধুমাত্র, মনে রাখতে হবে 2 লক্ষ টাকা তখনই বাদ দিব যখন করদাতার আয় একমাত্র কৃষি থাকবে। করদাতার আয় একমাত্র কৃষি হলে তাহলে সেক্ষেত্রে অকর ধার্য সীমা কত টাকা বলো দেখি? 2 লক্ষ টাকা বাদ দিব। যদি করদাতা কৃষি আয়ের সাথে অন্যান্য আয় থাকে তাহলে এই 2 লক্ষ টাকা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। নাই। কথা বুঝতে পারছি? জি স্যার, তাহলে অকর ধার্য সীমা বাদ দিয়ে আমাদের হবে কৃষি খাতে করযোগ্য আয়, অর্থাৎ এই টাকার উপর আমরা কি দিব? কর দিব। তাহলে কৃষি খাতের এই সিস্টেমটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার, তাহলে অঙ্ক করার আগে শুরুতে এই ছকটা 7 বার করে পড়তে হবে। 7 বার করে পড়ার পরে এরপর আপনাকে অঙ্ক শুরু করতে হবে। ঠিক আছে? এটা হলো কৃষি খাতের আয়।
এরপরে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা, যেটা কিনা আমরা ভাড়া হতে আয় নির্ণয় করার ক্ষেত্রে যা পড়ছি এখানেও ঠিক, বিনিয়োগের উপর কর রেওয়াত ভাড়া খাতে আয়ের ক্ষেত্রে যা পড়ছি এখানেও সেম। তার মানে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা এবং বিনিয়োগের উপর কর রেওয়াত এই দুইটা জিনিস ভাড়া খাতে আয় যা, কৃষি খাতে আয় ক্ষেত্রে কি বলো দেখি সেম সেম। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কর দায়টা, কর দায়টা পরিবর্তন। তো আমি যখন কর দায়টা পড়াবো, যে অঙ্কে কর দায় থাকবে ওই অঙ্কটা যখন করাবো তখন আমি কর দায়ের এই আইটেমটুকু পড়ে তারপর তোমাদের কর দায় করে দিব, ঠিক আছে? এখন আপাতত আমরা কর দায়টা পড়তেছি না, মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে আমাদের বেসিক মোটামুটি ক্লিয়ার। এখন আমরা দুই একটা অঙ্ক শুরু করতে পারি। তো আসেন শুরুতেই আমরা একটা অঙ্ক করব। ও অঙ্ক করার জন্য শুরুতে আমাদের এখানে কিছু নোট আছে, নোটটা আমি একটু পরে দিতেছি। এই নোটের মধ্যে অলরেডি তোমরা 3-4টা নোট জানো। এর মধ্যে প্রথম যে নোটটা সেটা আছে পোলট্রি চিংড়ি মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ হতে অর্জিত আয়ের প্রথম 10 লক্ষ টাকা পর্যন্ত করের হার কত পার্সেন্ট? শূন্য শূন্য। পরবর্তী 10 লাখ টাকার উপর কত পার্সেন্ট দিতে হবে? 5%, এবং তার পরবর্তী 5%, 10 লাখ টাকার উপর কয় পার্সেন্ট? 10%, এর অপরে যা টাকা থাকবে তার হলো অবশিষ্ট টাকা, অবশিষ্ট টাকার উপর কত পার্সেন্ট? 15%, 15%। তাহলে মনে রাখবেন পোলট্রি চিংড়ি মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ হতে প্রথম 10 লাখ মাপ, এর পরবর্তী 10 লাখের 5, তার পরবর্তী 10 লাখের 10 এবং তার পরবর্তী যা থাকবে তার উপর কত পার্সেন্ট? 15%, এবার 2 নম্বর আইটেম হচ্ছে ডেইরি ফার্মের আয়ের ক্ষেত্রে প্রথম 10 লক্ষ টাকার উপর 3%, পরবর্তী 20 লাখ টাকার উপর 10% এবং যা থাকবে অবশিষ্ট তার উপর কত পার্সেন্ট? 15%, 15%। তাহলে ডেইরি ফার্মের ক্ষেত্রে নিয়মটা কি? প্রথম 10 লাখ টাকা 3, এর 3%, পরবর্তী 20 লাখ টাকার উপর 10%, এবং অবশিষ্ট যা থাকবে তার উপর 15%, 15%। 3 নম্বর নোটে লেখা আছে পোলট্রি ও ডেইরি ফার্ম একত্রে থাকলে নোট 1 প্রযোজ্য হবে। অর্থাৎ পোলট্রি ফার্ম ও ডেইরি ফার্মের আয় যদি একত্রে লেখে তাহলে আমরা 1 নম্বর নোটের নিয়মটা ফলো করব। শুধু ডেইরি যদি থাকে তাহলে নোট 2 নম্বর কি করব আমরা বলো দেখি প্রযোজ্য। অর্থাৎ পোলট্রি ও ডেইরি একত্রে থাকে 1 নম্বর রুল ফলো করব, আর শুধু যদি ডেইরি থাকে তাহলে কয় নম্বর রুল? 2 2 নম্বর, নম্বর। 4 নম্বর লেখা আছে করদাতা আয়ের একমাত্র আয় উৎস যদি কৃষি হয় তাহলে মোট আয় থেকে কত টাকা ধার্য করতে হবে? 2 লক্ষ, যেটা আমরা অলরেডি জানি। 5 নম্বর আছে চা বাগানে আয় এবং রাবার বাগানে আয়ের ক্ষেত্রে কৃষি খাতে কত পার্সেন্ট আর 60%, ব্যবসা খাতে কত পার্সেন্ট? 40%, এটা আমরা আগে থেকেই বলে দিছিলাম। এবং 6 নাম্বারটা মনে রাখতে হবে কৃষি আয়ের সাথে যদি অন্যান্য আয় থাকে, যেমন কৃষি আয় ধারা আমরা বললাম 40 থেকে 44। এরপরে ব্যবসা খাতে আয় যদি আমরা করতে হয় তাহলে ধারাটা কত? 45 থেকে 45 থেকে 56, 56, এবং অন্যান্য খাতে আয় যদি থাকে তাহলে সেটা 63 থেকে 69, 69। তাহলে একটু 3টা ধারা একটু বলো। কৃষি খাতে ধারা 40 থেকে 44, ব্যবসা হতে আয় 45 থেকে 56, এবং অন্যান্য হতে আয়। 66 থেকে 69। ওকে, তাহলে আমাদের 6টা নোট পড়া হয়ে গেল। এখন আমরা একটু অঙ্ক করি। প্রথম যে অঙ্কটা করবো সেটা হলো কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 7 নম্বর অঙ্কটা। প্রথম অঙ্কটা আমরা কমার্স পাবলিকেশন বই দিয়ে শুরু করলাম। তো এখানে এই অঙ্কটা করার একটা মাত্র কারণ হচ্ছে এই যে সঠিক হিসেবে বই রাখেন তাহলে সেক্ষেত্রে কী কাজ, আর যদি না রাখেন তাহলে সেক্ষেত্রে কী কাজ, এইটা একটু বেসিকটা ক্লিয়ার করা। তো প্রশ্নে লেখা আছে জনাব জিয়াউদ্দিন এর 30 জুন 2025 সালে সমাপ্ত বছরে কৃষি খাতে আয় প্রতি মন 200 টাকা ধরে 800 মন ধান বিক্রয়। তাহলে ধানটা কিসের মধ্যে পড়ছে? ফসলের মধ্যে পড়ছে। প্রতি মন 100 টাকা হারে 1000 কি মন কি বলো দেখি পাট বিক্রয়। তাহলে পাটটাও কি ফসলের মধ্যে পড়ছে। শীতকালীন শস্য বিক্রয়, শস্য বিক্রয় কার মধ্যে পড়ছে? ফসলের মধ্যে পড়ছে। তাহলে আমরা প্রথম 3টা পাইলাম ফসল। কে যেন আনমিউট আছে মিউট করেন, তাই ক্লাসটা বের করে কিন্তু আসলে ক্লাসে জয়েন করতে পারবেন না। অযথায় যদি আনমিউট হয়ে থাকেন তাহলে ক্লাসটা বের করে দিব। চা বিক্রয় হতে আয় 1.5 লাখ টাকা। তাহলে চা বিক্রয়ের ক্ষেত্রে যদি কৃষি খাতে আয় করি তাহলে কত পার্সেন্ট আসবে? 60%, আর ব্যবসা খাতে কত পার্সেন্ট আসে? 40%, তো আমাদের যদি কৃষি খাতে আয় বের করতে বলে তাহলে আমাদের 60% আসবে, বাকি 40% কোনো প্রয়োজন নাই। বলছে বর্গা হতে আয় কত পারছে কত টাকা? 50,000। এই বর্গা হতে আয় হচ্ছে কৃষি খাতের অন্যান্য আয়, কিন্তু শস্য বিক্রয় হতে আয় না। কৃষি আয় বাট শস্য বিক্রয় হতে আয় না। কৃষি জমি যারা হতে আয় এটা কৃষি আয়, কিন্তু শস্য বিক্রয় হতে আয় না। শস্য বিক্রয় আয় কয়টা বলো দেখি? 3টা, ধান, পাট এবং কি শীতকালীন
শস্য বীজ। শীতকালীন শস্য। তাহলে এই কয়টা হচ্ছে আমরা আয়ের আইটেম বললাম। এরপর বলছি উপরোক্ত আয়ের বিপরীতে খরচগুলি হয় বীজ ও সার। এই বীজ ও সার কি অনুমোদনযোগ্য খরচের মধ্যে পড়ছে নাকি উৎপাদন খরচের মধ্যে পড়ছে? উৎপাদন খরচ, তারপরে ভূমি কর্ষণ খরচ, মানে ভূমিতে হাল বাবার যে খরচটা এইটাও উৎপাদন খরচের মধ্যে পড়ছে। পরিবহন খরচ এইটাও উৎপাদন খরচের মধ্যে পড়ছে। সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ এইটা উৎপাদন খরচের মধ্যে পড়ছে। জমি রাজস্ব ব্যয় এটা কি উৎপাদন খরচ না অনুমোদনযোগ্য খরচ? অনুমোদনযোগ্য। তাহলে এটা আমরা টিক দিলাম। ইউনিয়ন পরিষদের কর এটা অনুমোদনযোগ্য খরচ। শস্য বীমা প্রিমিয়াম এটা অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য অবচয় এটা অনুমোদনযোগ্য খরচ। ধার্যকৃত মূলধনের সুদ এটাও কি অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য খরচ। খরচ। তাহলে আমাদের যে খরচ আছে এই খরচের মধ্যে বীজ ও সার, জমি কর্ষণ, পরিবহন খরচ এবং সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ এই চারটা হচ্ছে উৎপাদন খরচ। উৎপাদন খরচ, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সবগুলো কি খরচ বলো দেখি? অনুমোদনযোগ্য। অনুমোদনযোগ্য খরচ। এখন প্রশ্ন বলছে জনাব জিয়াউদ্দিন করযোগ্য মোট আয় নির্ণয় করতে বিবেচনা করো। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি আয় বলো দেখি? মোট আয়। যদি মোট বলতো কৃষি খাতের মোট আয় তাহলে শুধুমাত্র কৃষি আয়গুলি নিতাম, অন্যান্য কোনো আয় আমরা নিতাম না। যেমন এই যে চা বিক্রয়ের ক্ষেত্রে কৃষি আয় কত পার্সেন্ট? 60%। বাদ বাকি 40% কি আয় বলো দেখি? ব্যবসা। যদি বলতো কৃষি আয় তাহলে শুধুমাত্র 60% নিতাম, ওই 40%-এ কোনো কাজ হতো না। কিন্তু এখানে যেহেতু বলছে মোট আয়, তার মানে কৃষি আয়ের সাথে যদি অন্যান্য কোনো আয় থাকে তাহলে সেটাও কি করতে হবে বলো দেখি? বিবেচনা নিতে হবে। করতে হবে। তাহলে আমরা জানি কৃষি খাতের ধারা হচ্ছে 40 থেকে 44, আর ব্যবসায়ের ধারা কত? তাহলে মোট আয় যেহেতু বলছে তাহলে কৃষি আয়ের সাথে অন্যান্য আয়ও থাকবে নাকি? হ্যালো, তাহলে কৃষি আয়ের সাথে অন্যান্য আয় থাকবে না যেহেতু মোট আয় বলছে? জি স্যার। এখন 1 নম্বর প্রশ্নে বলছে তিনি সঠিক হিসেবে বই রাখেন না। তাহলে যদি না রাখেন তাহলে উৎপাদন খরচ কি আসে নাকি উৎপাদন খরচের পরিবর্তে ফসল বিক্রয় 60% নেই? স্যার ফসল বিক্রয় 60%। তাহলে এই যে চারটা খরচ রয়েছে, চারটা খরচ কার অঙ্কের মধ্যে আসবে? যে বীজ ও সার, ভূমি কর্ষণ গেলে কি আসবে না এগুলোর পরিবর্তে ফসল বিক্রয় 60% নিব? ফসল বিক্রয় 60%। তাহলে এই চারটা খরচ আর আসবে না। তাহলে এখন আমরা অঙ্ক সমাধান করতেছি। যে ক নম্বরে লিখছি তিনি সঠিক হিসেবে বই রাখেন না। করদাতার নাম জনাব শাহিন, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। লিখছি কৃষি খাতে আয় এবং মোট করযোগ্য আয় নির্ণয়। বিবরণ টাকা কৃষি খাতে ধারা হচ্ছে কত? 40 থেকে 44। 44, 1 নম্বরে লিখছি ফসল বিক্রয়। ফসল বিক্রয় ক্ষেত্রে প্রথম ছিল ধান। 200 প্রতি মন 200 টাকা কত মন ধান বিক্রি করছে বলো দেখি? 800। 800 তাহলে টাকা। 200 কে 800 দ্বারা গুণ। পাটের ক্ষেত্রে 100 কে 1000 দ্বারা গুণ। তাহলে 200 × 800 = 1,60,000। 100 × 1000 = 1 লাখ। আর শীতকালীন শস্য বিক্রয় ছিল 75,000 টাকা। তাহলে শীতকালীন শস্য বিক্রয় 75। এই তিনটার যোগফল হচ্ছে 3,35,000 টাকা। তাহলে ফসল বিক্রয়ের যে আয় টাকাগুলি, এই ফসল বিক্রয়ের মোট টাকাটা তোমাকে আলাদাভাবে নেওয়াইতে হবে। তাহলে ফসল বিক্রয় বাবদ আমি কত টাকা পাইলাম? 3,35,000। 3,35,000। ফসল বিক্রয়ের মধ্যে কোনো সমস্যা আছে? না স্যার। নাই স্যার। এরপর হচ্ছে চা বাগান 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা কত পার্সেন্ট কৃষি আয়? 60%। 90,000 টাকা। বর্গা হতে চাষ ছিল 50,000 টাকা আর জমি যারা ছিল 30,000। তাহলে সবগুলো মিলা হচ্ছে কৃষি আয় হলো 5 লক্ষ কত বলো দেখি? 5,000 টাকা। 5,000। এখান থেকে বাদ দিতে হবে অনুমোদনযোগ্য খরচ। এন্ড অনুমোদন খরচের মধ্যে প্রথম খরচ হলো উৎপাদন খরচ। এন্ড উৎপাদন খরচ যেহেতু সঠিকভাবে রাখে নাই, তাহলে এই উৎপাদন খরচ কি নিজস্ব নামে আসবে নাকি এগুলোর পরিবর্তে ফসল বিক্রয় 60%? ফসল বিক্রয় তাহলে 60%। ফসল বিক্রয় বের করছেন 3 লক্ষ কত টাকা? 35,000 টাকা। 3,35,000-এর 60% 2,01,000 টাকা। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই 2,01,000 টাকা দিয়ে কথাটা মানে হচ্ছে আমাদের যে প্রশ্নে যে 4টা আইটেম ছিল এই 4টা আইটেমের পোস্টিং অলরেডি কি শেষ নাকি? জি স্যার। এরপরে ওই যে জমি রাজস্ব, ইউনিয়ন পরিষদ এখান থেকে শুরু করে ধার্যকৃত মূলধন পর্যন্ত। তাহলে জমি রাজস্ব 6,000, ইউনিয়ন পরিষদ 4,800, শস্য বীমা 5,600, অনুমোদনযোগ্য অবশ্যই 5,000 এবং ধার্যকৃত মূলধনের সুদ 3,600। এই সবগুলো মিলা হবে 2,26,000 টাকা। এখন 5,05,000 টাকার সাথে 2,26,000 যদি বাদ দেয় থাকে 2,69,000, 2,79,000 টাকা। এটা হচ্ছে কৃষি খাতে কি মোট আয়। এখন বলতে পারেন স্যার এখান থেকে কি 2 লক্ষ টাকা বাদ যাবে?
দেখেন তার একমাত্র আয় কি কৃষি, দেখেন এই যে এই 60% কৃষি, বাদ বাকি 40% কি ব্যবসা ছিল না? জি জি স্যার স্যার এই জন্য তার একমাত্র আয় কৃষি না। যদি একমাত্র আয় কৃষি হইতো তাহলে এখান থেকে কত টাকা বাদ দিতাম বলো দেখি? 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বাদ দিতাম। তাহলে এই অঙ্কে 2 লক্ষ টাকা বাদ দিলাম না, কেন দিলাম না এটা কি বুঝতে পারছি? জি স্যার ওকে, এইটা হচ্ছে কৃষি আয়। যদি আমাদের বলতো কৃষি খাতে মোট আয় বের করো তাহলে আমাদের এই পর্যন্তই অঙ্ক শেষ। কিন্তু আমাদের বলছে যে করযোগ্য মোট আয়, অর্থাৎ কৃষি আয়ের সাথে যদি অন্য কোনো আয় থাকে তাহলে সেটা আনতে হবে। তাহলে কৃষি আয়ের সাথে আমাদের যে 40% হলো ব্যবসায়, তাহলে এই ব্যবসায় লিখছি ব্যবসা খাতে আয় ধারা কত 45 থেকে, 56 তাহলে চা বাগানে 1.5 লাখ টাকার 40% 60,000 টাকা। তাহলে এইটা হলো কৃষি আয়, এটা হলো ব্যবসায়, তাহলে দুইটা মিলাই হচ্ছে করযোগ্য আয় কত টাকা? 3,39,000। 39,000 টাকা কথায় কি বুঝতে পারছি? জি স্যার যদি বলতো কৃষি খাতে মোট করযোগ্য আয় কত, তাহলে 2,79,000 টাকা অ্যান্সার। কথা বুঝতে পারছি? জি স্যার যেহেতু মোট আয় বলছে, কৃষি আয়ের সাথে যেহেতু ব্যবসায় আছে, এর জন্য ব্যবসায় এটা আমরা পরিগণনা করলাম। তাহলে 1 নাম্বারটা ক্লিয়ার। জি স্যার জি স্যার এখন আমরা 2 নাম্বার যাব। 2 নাম্বারটা সঠিক হিসেবে বই রাখেন। তাই রাখলে মানে কি, এই 2 লক্ষ টাকার পরিবর্তে আমাদের উৎপাদন খরচ যে 4টা ছিল ওই 4টা আসবে নাকি? জি স্যার আর এই জি যে স্যার মোট আয় যে 5,05,000, এর মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধু ফসল উৎপাদন খরচের মধ্যে পরিবর্তন। তা দেখেন, শাহিন আয় বর্ষ কর বর্ষ ফিক্সড, কৃষি খাতে আয় এবং মোট করযোগ্য আয় নির্ণয়। কৃষি আয় ধারা হচ্ছে 40 থেকে 44, আগের মতোই 5,05,000। তাহলে উপর টুকার পড়ালাম না, ঠিক আছে? জি স্যার অনুমোদন জি স্যার খরচের মধ্যে প্রথম দিছি উৎপাদন খরচ। উৎপাদন খরচ ছিল 4টা। উৎপাদন খরচের মধ্যে ক নাম্বার হচ্ছে বীজ ও সার 60,000, ভূমিকর্ষণ 80,000, পরিবহন 25,000, সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ 35। তাহলে এই সবগুলো মিলা হচ্ছে 2 লক্ষ টাকা। আগে ছিল 2,01,000 টাকা উৎপাদন খরচ, এখন আমরা উৎপাদন খরচ কত বের করলাম? 2 লক্ষ 2 টাকা লক্ষ এই 2,01,000 টাকা পরিবর্তে হলো 2 লক্ষ টাকা। তাহলে আর বাদ বাকি যে খরচগুলো আছে এটা এখানেও যা হবে এখানেও কি এখানেও বলো same। দেখি, হুবহুব একই। তাহলে মোট হলো 2,25,000। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 2,80,000। যদি কৃষি আয় থাকতো তাহলে এই পর্যন্ত কাজ শেষ, কিন্তু যেহেতু মোটাই বলছে এই জন্য ব্যবসা খাতে আয়টাও আমরা আনছি 40%, 1.5 লাখ টাকা। তাহলে দুইটা মিলাই হবে আমাদের করযোগ্য মোট আয় 3,40,000 টাকা। 40,000 বুঝতে পারছেন? জি স্যার কারো কোনো সমস্যা আছে? যদি সঠিক নাই হিসেবে স্যার রাখেন অথবা না রাখেন। হ্যালো, নাই স্যার নাই। তাহলে মনে রাখেন, সঠিক হিসাবে বই যদি রাখেন তাহলে উৎপাদন খরচের পরিবর্তে উৎপাদন খরচগুলো নিজস্ব নামে পরিবর্তে ফসল বিক্রয় কত পার্সেন্ট নিব? 60% 60%। আর সঠিক হিসাবে বই যদি রাখেন তাহলে ওই ফসল বিক্রয় 60% পরিবর্তে উৎপাদন খরচগুলো তার নিজস্ব নামে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা ছিল জি আমাদের স্যার প্রবলেম 1 নম্বর অঙ্কটা। এরপরে প্রবলেম 2 নম্বর অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করবো, অর্থাৎ এটা আমার লাস্ট ক্লাসে করাবো। আগামী ক্লাস হবে এই চ্যাপ্টার লাস্ট ক্লাস। বেসিক কোশ্চেন 2 নাম্বারটা আমি রেখে দিলাম। এরপরে বেসিক কোশ্চেন 3 নম্বর অঙ্কটা দেখেন। এটা 2016 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। প্রশ্ন বলছে 2025 সালে 30 জুন তারিখে হেলাল সাহেব কৃষি করতে আয় প্রথম পাট বিক্রয় প্রতি মণ 800 টাকা ধরে 400 মণ। তাহলে 800 টাকা 400 দ্বারা যোগ করবো না গুণ করবো? গুণ তাহলে গুণ যে করব পাট বিক্রয় 400 × 800 = 3,20,000। ধান বিক্রয় 1000 প্রতি মণ 1000 কত মণ? 200 মণ। তাহলে 1000 × 200 = 2 লাখ। তাহলে এই দুইটা মিলে হচ্ছে 5,20,000 টাকা হলো ফসল বিক্রয়। ইজারা দেওয়া জমি হতে আয়, এটা কৃষি আয়। মাছ চাষ হতে নিট আয় 1,20,000, এটা কৃষি আয়। এই সবগুলো মিলা হচ্ছে মোট আয় হলো 6 লক্ষ কত টাকা? 88 88,000 টাকা। এখান থেকে আমাদের ব্যয় বলছে উপরোক্ত আয় সময়ের সাথে সংশ্লিষ্ট খরচ। ভূমি রাজস্ব পরিশোধ, এটি উৎপাদন খরচ নাকি অনুমোদনযোগ্য খরচ? অনুমোদন অনুমোদনযোগ্য খরচ। ইউনিয়ন পরিশোধ কর, এটাও অনুমোদনযোগ্য খরচ। শস্য বীমা অনুমোদন অনুমোদন, বন্ধক ঋণের সুদ অনুমোদন। তার মানে এখানে যে অনুমোদনযোগ্য চারটাই অনুমোদনযোগ্য খরচ নাকি? জি জি স্যার স্যার নিচে আছে জনাব হেলাল সাহেব একটি ওজন মাপার যন্ত্র ছিল যা 18,000 টাকা ক্রয় করা হয়েছিল। তাহলে ক্রয় করছিল 18,000 টাকা দিয়ে। যন্ত্রটি বিকল হওয়ায় উহা 9,500 টাকা কী করা হয়েছে? বিক্রি করা হয়েছে। বিক্রয়ের সময় অবস্থিত মূল্য ছিল 13,000 টাকা। তার মানে 13,000 টাকা সম্পত্তি বিক্রি করা হয়েছে 9,500 টাকা। তাহলে বিক্রয় মূল্য কম না বেশি বলেন যদি দেখি? কম কম। তাহলে কম। কম মানে কি, লাভ না লস? লস লস। তাহলে এটা বিক্রয়জনিত কি লস হয়ে গেছে নাকি?
জি স্যার উৎপাদন ব্যয় সংক্রান্ত বই তলব করলে হেলাল সাহেব যথাযথ হিসাব বই প্রদর্শনে ব্যর্থ হয়। ব্যর্থ হয় মানে কি, সে কি হিসাব বই রাখছে না রাখে নাই? রাখেন নাই। রাখে নাই। তাহলে উৎপাদন খরচগুলো তার নিজস্ব নামে না আসে ফসল বিক্রয় কত পার্সেন্ট নিব? 60%। 60%। বলছে তবে তিনি উৎপাদন খরচ বাবদ 2,50,000 টাকা কি করছে? দাবি করছে। দাবি করেন। যেহেতু হিসাব বই রাখে নাই, তার মানে দাবি দায়কের কর্তৃপক্ষ আর অনুমোদন নিবে না। না। অতএব এটা আমাদের প্রশ্ন থেকে কি বাদ দিতে হবে। এখন বলছে জনাব হেলাল সাহেবের মোট করযোগ্য আয় ও কর দায় বের করো। তাহলে প্রথম হেলাল সাহেব আয় বর্ষ কর বর্ষ যা আছে তাই কৃষি খাতে আয়ের মধ্যে আমরা এটা তো বুঝাইলাম। এখন অনুমোদন খরচের মধ্যে প্রথমে আমরা উৎপাদন খরচ নিব, যা ফসল বিক্রয় কত পার্সেন্ট? 60%। তাহলে 5,20,000 টাকার 60% 3,12,000 টাকা। এরপরে এখানে যে চারটা খরচ হলো ভূমি রাজস্ব, ইউনিয়ন পরিষদ, শস্য বীমা এবং বন্ধকি ঋণ শোধ, এই চারটা যেভাবে আছে আমরা ঠিক এভাবেই দিছি। আর কৃষি যন্ত্রপাতি 13,000 টাকা জিনিস যেহেতু 9,500 টাকায় বিক্রি করছে, তার মানে লস হচ্ছে কত টাকা? 3,500 টাকা। 500 এই টাকা। সবগুলো মিলা 3,65,800 টাকা। তাহলে এই দুইটার বিয়োগ ফল 3,22,200 টাকা। ঠিক আছে? জি এখন স্যার। দেখেন এখানে যে আয়গুলি দিছি, এখানে কি চা বাগান বা রাবার বাগান বলতে কোনো কিছু আছে? নাই। যদি চা বাগান বা রাবার বাগান থাকে তাহলে 60% কৃষি, বাদ বাকি 40% কি হইতো? ব্যবসা। ব্যবসা। তার মানে তার কৃষি আয়ের সাথে ব্যবসা খাতে আয়ও ছিল, সেই ক্ষেত্রে 2 লক্ষ টাকা বাদ যেত না। কিন্তু এখানে যেহেতু নাই, তার মানে তার একমাত্র আয় কি কৃষি না? জি জি স্যার স্যার। আর একমাত্র আয় কৃষিতে খরচ কত টাকা? 2 লক্ষ। তাহলে আমাদের মোট কৃষি খাতে মোট করযোগ্য আয় হলো 1,22,200 টাকা। 200 টাকা। বোঝা গেছে? জি স্যার। কথায় ক্লিয়ার? 2 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা জি স্যার। জি তাহলে স্যার। এটা হলো মোট আয়। এরপরে কর দায়। কর দায় ক্ষেত্রে আমরা ভাড়া খাতে আইন এখানে বলছিলাম যে মোট আয় যদি 3,50,000 টাকা কম হয় তাকে কোনো কর দিতে হয়? না স্যার। তাহলে এর আয় হচ্ছে 1,22,200 টাকা। তাহলে ওর কি কর দিতে হবে? না স্যার। তাহলে ওর কর না। দায় বের করার কোনো প্রয়োজন নাই। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। সত্যি সত্যি বুঝছেন? সত্যি জি সত্যি স্যার। বলছি। ওকে, এখন এর পরে থেকে বাদ বাকি আমাদের যে কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলি আমি আপনাদের বাসায় কাজ দিয়ে দিব। ঠিক আছে? এই 1 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলি আমি আপনাদের বাসায় কাজ দিলাম। এখন এই অঙ্কগুলি গেল বছর যেটা ছিল এই বছরও সেম, শুধুমাত্র গেল বছরের সাথে এই বছরের পরিবর্তনটা হচ্ছে আয় বর্ষ এবং কর বর্ষ সম্পর্কিত। জি তাহলে স্যার। 1 থেকে 18 পর্যন্ত সবগুলো অঙ্ক তোমরা করবা। করার পরে যার যেটা সমস্যা হবে সমস্যাগুলো আমি আগামী ক্লাসে সমস্যা দেখিয়ে দিয়ে আমরা বেসিক কোশ্চেন 2 করে দিয়ে আমরা চ্যাপ্টারটা ক্লোজ করব। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে কত পর্যন্ত কাজ বলো দেখি? প্রবলেম 1 এক থেকে থেকে 18 পর্যন্ত তোমাদের বাসায় কাজ থাকবে। যার যেটা সমস্যা হবে সমস্যাগুলো মার্ক করে রাখবো, আমি সমস্যার সমাধান করে দিয়ে বেসিক কোশ্চেন 2 নম্বর অঙ্কটা করাবো, এরপর আমরা চ্যাপ্টারটা ক্লোজ করব। ঠিক আছে? স্যার পিডিএফ আর রেকর্ড ক্লাসগুলো সাথে সাথে দিয়ে দিন। হ্যাঁ, সব দিয়ে দিব, টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ ম্যাডাম? জি। ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। নাই স্যার।